মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে প্রতি মঙ্গলবার। তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অনিন্দিতা নাথের কাহিনী প্রজাপতির চোখ। প্রকৃতি তার কিছু কিছু উপাদান আমাদের চোখের বাইরে রাখে, মনে হয় কোনো বিশেষ কারণেই রাখে। কিছু জিনিস এত বিশাল যে তার সম্পর্কে সম্যক ধারণা করতে পারি না আমরা, আবার কিছু জিনিস এতই ক্ষুদ্র যে তার ভেতর কি বিভৎসতা লুকিয়ে আছে তা আমাদের ধারণারও বাইরে। এই যেমন ধরুন আজকের গল্পে প্রজাপতির চোখ। আপাতভাবে ভারী নিরীহ একটা প্রাণী, রংচঙে শান্ত প্রকৃতির, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন তো, সেই রঙের আড়াল থেকে কেউ কি উঁকি মারছে কোনো বিভৎস ইঙ্গিতে। শুনতে থাকুন অনিন্দিতা নাথের কাহিনী প্রজাপতির চোখ। মেঘলা হয়ে রয়েছে সেই সকাল থেকে। ঘড়িতে এখন সময় 3:30। আমি স্টেশনে পৌঁছে ট্রেনের অপেক্ষা করছি। একটা খবরের কাগজ কিনে নিয়ে 9A প্ল্যাটফর্মে একটা চেয়ারে বসে আছি। গুমোট করা একটা গরম, এক ফোঁটা হাওয়া নেই। খবরের কাগজটা আপাতত হাত পাখার কাজ করছে। কি একটা যেন ফড়ফড় করে চোখের সামনে থেকে উড়ে গেল। আরেকবার খবরের কাগজ দিয়ে সরানোর চেষ্টা করলাম। বাতাস কেটে দুবার বেরিয়ে গেল, সাথে আমার পায়ের সামনে কিছু একটা পড়ল। নিচু হয়ে দেখি একটা প্রজাপতি, বেশ বড়, রং বেরঙের পাখনা, যেন প্রকৃতি মনের আনন্দে সাজিয়েছে। মরে গেল নাকি দেখার জন্য কাগজের খোঁচা দিতেই দুবার অল্প নড়ে উঠে পাখা দুটো খুলে মাটির ওপরে উঠতে চেষ্টা করল। বার কয়েকের প্রচেষ্টায় আরও একবার মাথার উপর উড়ে হাওয়ায় ভর দিয়ে চলে গেল চোখের আড়ালে। এতক্ষণ প্রজাপতি দেখতে দেখতে খেয়ালই করিনি আমার ট্রেনের সময় হয়ে গেছে, অথচ ট্রেনের দেখা নেই। এদিক ওদিক তাকিয়ে টাইম টেবিল চার্টে চোখ পড়তেই বুঝলাম ট্রেন 45 মিনিট লেট। অগত্যা আরও কিছুক্ষণ চুপচাপ বসে থাকা। আরেকবার চা পান করার কথা ভাবছি, এমন সময় পেছন থেকে একটা চেনা গলা শুনলাম। বাড়ি ফিরে যাচ্ছ? কিছু শব্দ এমন হয় যা বুকের ধুকপুক বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। এও তেমনি শব্দ। পেছনে না ফিরেই আমি জানি এ তিতলির কণ্ঠস্বর। মুখে যথাসম্ভব হাসি ফুটিয়ে পেছন ঘুরলাম। একটা সাদা জামদানি আর লাল রঙের ব্লাউজে যেন জীবন্ত প্রজাপতি মানবী রূপে আমার চোখের সামনে ধরা দিয়েছে। মাথা নেড়ে হ্যাঁ বললাম। এ কি তুমি? তিতলি এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে। ওর চোখটা অসম্ভব উজ্জ্বল আর বড় দেখাচ্ছে। কাজল আর লাইনারের ছোঁয়ায় সেটা যেন আরো সপ্রতিভ হয়ে উঠেছে। তিতলি একজন নৃত্যশিল্পী এবং আমার প্রাক্তন স্ত্রী। 2 বছর আগেই আমাদের ডিভোর্স হয়ে গেছে। দোষটা অবশ্যই আমার। ওকে একদম সময় দিতে পারতাম না। সন্তানহীন বিবাহিত জীবনে স্বামীর কেরিয়ারে ঝুঁকে পড়া তিতলিকে ডিপ্রেশনের কালো অন্ধকারে ঠেলে দিয়েছিল। দীর্ঘ সময় কাউন্সেলিং করার পর আবার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছিল। ওর ডক্টর অতনু সোম ওকে পরামর্শ দেন নাচে ফেরার, সাথে মৃত সম্পর্ক থেকে বেরিয়ে আসার। আমি কোনোটাতেই আপত্তি করিনি। পরে জানতে পারি অতনু আর তিতলি কোনো এক সম্পর্কে জড়িয়ে পড়েছে। তারপর আর ওকে আটকানোর কোনো মানেই হয় না। তিতলি বলল, আমি শিলিগুড়ি যাব, একটা প্রোগ্রাম আছে। ও চারপাশে চোখ বুলিয়ে অতনুবাবুকে দেখতে পেলাম না। একাই যাচ্ছ? কি জানি কি ভাবলো। তারপর আকাশের দিকে একটু তাকিয়ে উদাস হয়ে বলল, মানুষ তো একাই আসে, একাই যায়। আমরা 1000 জনের মধ্যে থেকেও
একলাই থাকি সারা জীবন। ওর চোখটা চিকচিক করছে। আমি কিছু উত্তর দিতে পারলাম না। আমাদের মধ্যে এখন এক সমুদ্র নিস্তব্ধতা। সেই নিস্তব্ধ শূন্যস্থান খান খান করে ট্রেন ঢুকলো প্ল্যাটফর্ম। আমার সম্বিত ফিরতেই বললাম, আমার আমার ট্রেন এসে গেছে, আমি আসি। তিতলি হ্যাঁ বা না কিছুই বলল না। ট্রলি ব্যাগ নিয়ে ওকে পেছনে ফেলে নিজের কোচের দিকে এগোলাম। মনে মনে বললাম, আমার মতো এই রুক্ষ শুষ্ক মরুভূমি তোমার জায়গা নয়। মুক্ত সতেজ বাতাসে উড়ে বেড়াও তুমি। আর পারলে আমায় ক্ষমা করে দিও। ট্রেন ছেড়ে দিয়েছে। জানলার বাইরে আমি আর তাকাতে পারিনি। জানতাম জল ভরা চোখে তিতলি তাকিয়ে থাকবে আমার দিকে। আমি চাই না ও আবার পুরনো দিনের মতো কষ্ট পাক। মাথাটা ভারী হয়ে এসেছিল। এসির হাওয়া লাগতেই যেন একটু আরাম পেলাম। জানলার বাইরে তখন স্টেশন পেরিয়ে ট্রেন বালি ব্রিজের উপর চলছে। আমার ডান দিকে মা ভবতারিণীর মন্দির, নিচে গঙ্গা। আমি নাস্তিক মানুষ, তবুও আজ মাকে মনে মনে প্রার্থনা জানালাম, তিতলিকে ভালো রেখো। আরও কিছুক্ষণ। ট্রেন এবারে কংক্রিটের শহর ত্যাগ করেছে। খালি মাঠ আর গাছপালা সন্ধ্যের অন্ধকারে দ্রুত গতিতে মিলিয়ে যাচ্ছে একে একে। এবারে বড় অস্বস্তি লাগলো। কাহা তো কিভাবে বসে থাকা যায়। খবরের কাগজে ডুব দিলাম। আপনি জানেন পৃথিবীতে এমন একটি পতঙ্গ আছে যার চোখের সংখ্যা 12,000? কথাটা ভেসে এলো আমার উল্টো দিকের সিট থেকে। ভদ্রলোক অনেকক্ষণ ধরে আমায় জরিপ করছিলেন। প্রথমে ব্যাপারটা খেয়াল করলেও পরে আর তেমন আমল দিইনি। ট্রেন যাত্রায় ওরকম বহু লোকের সাথে আলাপ হয়েছে। লোকটার কথায় জবাব না দিলে অভদ্রতা মনে হয়। বললাম, হ্যাঁ, প্রজাপতির চোখের সংখ্যা 12,000। সে যখন আমাদের দিকে তাকায় তার 12,000 চোখের দৃষ্টি আমাদের উপর পড়ে। আসলে খালি চোখে দেখা তো এগুলো সম্ভব নয়, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। ঠিকই বলেছেন। আসলে খালি চোখে দেখতে পাবেন না, বরং বলা উচিত সে সবাইকে দেখা দিতেও চায় না। এবারের কথাটা শুনে নড়ে চড়ে বসলাম। কি বলে লোকটা? প্রজাপতির মতো একটা কীট পতঙ্গ আমাদের সহজে দেখা দিতে চায় না। আমার ভ্রুকুটি দেখে লোকটা সিটের উপরে পা তুলে বসে জানলার দিকে উদাসভাবে তাকিয়ে বললেন, হ্যাঁ, বুঝেছি। আমার কথাটা মশাইয়ের বিশ্বাস হচ্ছে না, কিন্তু কথাটা 100% সত্য। বিকেল থেকেই মাথাটা একরকম ভারাক্রান্ত হয়েছিল। একটু মনটা হালকা করার অভিপ্রায় নিয়েই গুছিয়ে বসলাম। এই লম্বা ট্রেন জার্নিতে একা একা বসে থাকার চেয়ে এরকম জমিয়ে গল্প করার লোক পেলে কে ছেড়ে দেয়। সুযোগের সদ্ব্যবহার করেই বললাম, তা কিরকম যদি একটু বুঝিয়ে বলতেন। কথা শুরু হবে এমন সময় চা আর সান্ধ্যকালীন জলযোগ উপস্থিত। রাজধানীর এই আতিথেয়তা আমার ভীষণ প্রিয়। স্যান্ডউইচে কামড় দিতে দিতে ভদ্রলোক শুরু করলেন, এই এক অদ্ভুত ঘটনা মশাই, আমার ছেলেবেলার এক অদ্ভুত অভিজ্ঞতা। না, শুধু অভিজ্ঞতা নয়, এক ভয়ানক অভিশাপের কথা আজ আপনাকে বলবো। চায়ের পেয়ালায় সশব্দে একটা সুরূপ শব্দ করে চা খেতে খেতে গল্প শুরু হলো। আমার নাম মলয় পাল, থাকি কালনায়। একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতাম, বর্তমানে রিটায়ার্ড। লোকটি ষাটোর্ধ্ব হলেও দেখলে বোঝা যায় না। উচ্চতা মাঝারি থেকে সামান্য বেশি, শরীর বেশ রোগা, গায়ের রং হলদেটে সাদা, তবে মুখটা ফ্যাকাশে ধরনের। ফুল স্লিভ শার্ট কোনুই অবধি গোটানো, তাতে শরীরে যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতে বোঝা যায় শরীরে জায়গায় জায়গায় লালচে আভা রয়েছে, অনেকটা মশা বা বোলতা দংশনের জন্য যেমন হয় সেই রকম।
শার্টের কলারের পেছন থেকে বেরিয়ে আসা ঘাড়ের কাছে একই রকম লালচে ছোপ। দেখে মনে হচ্ছে লোকটি কোনো অ্যালার্জি বা চর্মরোগে ভুগছেন। আমার চোখের দৃষ্টি অনুসরণ করেই বললেন, এই যে লাল লাল ছোপ দেখছেন, এগুলোই আমার গল্পের আসল তুরুপের তাস। সময় মতো তা দেখাবো। নবারুণপুর গ্রামের ঘটনা। তখন আমি স্কুলে পড়তাম। গ্রামের দিকে আমাদের বিনোদন বলতে মাঠে ঘাটে খেলাধুলা। আমরা তখন স্কুল থেকে ফিরে পেটে 4টি ডাল ভাত দিয়ে সাইকেল নিয়ে দৌড়ে আসতাম আমাদের পাড়ার ঘোষের দোকানে। ঘোষের দোকান থেকে 1 টাকার মুড়ি ছোলা কিনে আবার সাইকেলে প্যাডেল মেরে পৌঁছতাম জগাইচণ্ডীতলার বিশু ভট্টাচার্যের কাছে। বাড়ির লোকে ভাবতো মাঠে খেলতে গেছে। গ্রামের মানুষের এখনকার শহুরে মানুষদের মতো এত সময় থাকতো না যে সর্বক্ষণ বাড়ির ছোট বড় বাচ্চাদের তদারকি করবে। আমরাও সেই সুযোগ নিয়ে ওই ঘন্টা 4 বিশু কাকার সাথে আড্ডা মেরে আসতাম। গল্প শুরু করবার আগে বিশু কাকার সম্পর্কে কয়েকটা কথা বলে নেওয়া ভালো। বিশু ভট্টাচার্যকে আমরা কাকা বলেই ডাকতাম। মানুষটা গ্রামে কবে থেকে আছে তা বোধহয় নিজেই ভুলে গেছেন। আমার বাবাও ওনাকে ওইভাবেই দেখেছেন বহু যুগ ধরে। গ্রামে ওনার সাথে বেশি কেউ কথা বলে না, সবাই এড়িয়ে চলে। বাবার মুখে শুনেছি বিশু ভট্টাচার্য নাকি এককালে তান্ত্রিক ছিলেন। গ্রামের বাইরে শ্মশানে শ্মশানে রাত কাটাতেন। গ্রামের লোক মরা পোড়াতে গিয়ে তাকে বহুবার দেখেছেন পচা গলা লাশের ওপর সাধনা করতে। কখনো আবার ভয়ে শ্মশান থেকে ছুটে পালিয়ে গ্রামে ঢুকে আসতেন। বাবার মুখে শোনা বহুকাল আগে বিশু কাকার সব সাধনা করবার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে। তা আপনি জানেন সব সাধনা কি হয়? আমি মাথা নেড়ে না বললাম। মলয়বাবু চারিদিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, একটি তান্ত্রিক গুহ্যক্রিয়া। এই সাধনায় সফল হলে সাধকের অনেক শক্তি থাকে। এমন অনেক অসাধ্য সাধন করতে পারেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তারপর? হ্যাঁ, তো বিশু কাকা সেই সাধনা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। ওর বিরুদ্ধে অভিযোগ ছিল উনি মর্গ থেকে লাশ চুরি করে নিয়ে এসেছিলেন। সেই কেসে বেশ কয়েক বছর জেল খেটে তারপর আবার গ্রামে ফিরে আসেন। গ্রামে ফেরার পর আর ওকে এসব সাধনা করতে কেউ দেখেনি। জেলে থাকতেই কিছু হাতের কাজ শিখেছিলেন। তখন সেই সব তৈরি করে বিক্রি করে কোনো মতে দিন চলে। মাটির হাঁড়ি, কলসি, ফুলের টব এসব নিয়ে জটাইচণ্ডীর বটতলায় সারাদিন বসে থাকেন। পথ চলতি লোকেরা সামান্য পয়সা দিয়ে এটা সেটা কিনে নেয়। তা দিয়ে কোনো মতে দিন চালান বিশু কাকা। বিশু কাকার সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ওনার পোষ্য ছিল প্রজাপতি। আমি আঁতকে উঠে বললাম, কি? প্রজাপতি আর পোষ্য? আজ সকাল থেকেই প্রজাপতি বিষয়টা বারবার আমার সামনে আসছে। ভারী অদ্ভুত। মলয়বাবু খানিকক্ষণ চুপ করে বোতল থেকে জলপান করে গলা ভিজিয়ে নিয়ে গলার স্বরটা একটু খাদে নামিয়ে নিয়ে বললেন, হ্যাঁ মশাই, তবে আর বলছি কি, আর একটা দুটো নয়, গোটা 50 প্রজাপতি সর্বক্ষণ কাকার আশেপাশে ঘুরত। আমরা মজা করে বলতাম, কাকা তোমার বিয়ের সময় হয়েছে। কথাটা যখনই শুনতো কাকা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখত। আমরা সে দৃষ্টির মর্মোদ্ধার করতে পারতাম না। তখনও বুঝিনি ওই প্রজাপতিরা কত বড় অভিশাপ বয়ে আনতে চলেছে। অভিশাপ? মলয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। কেন সেটা তখনও বুঝিনি। গল্পটা মন দিয়ে শুনুন, তাহলেই বুঝবেন।
তো সেই জটাইচণ্ডীর তলা বলতে একটা প্রাচীন বট গাছের গোড়া সিমেন্ট দিয়ে বাঁধানো। সেই বটের তলায় আগে মঙ্গলচণ্ডীর পুজো হতো। গ্রামের জমিদার বাড়ির মেয়েরা সবাই পুজো দিতে আসতো। একবার সেই পুজোর দিনে বাজ পড়ে গাছটায় আগুন লাগে। জমিদারের মেজ মেয়ে সেই দুর্ঘটনায় মারা যায়। সেই গাছটার ডালপালা পুড়ে গেলেও প্রকাণ্ড কাণ্ডটা একইভাবে ধূসর হয়ে দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে সেই গাছের আশেপাশে লোকের ভিড় কমতে শুরু করে। শেষে জমিদার মঙ্গলচণ্ডীর নতুন মন্দির প্রতিষ্ঠা করেন গ্রামের ভিতরে। ধীরে ধীরে জটাইচণ্ডীর থান লোকশূন্য হয়ে পড়ে। জেল থেকে ফিরে ওই জটাইচণ্ডীর তলায় বিশু কাকা নিজের বসরা সাজিয়ে বসেন। ওখানেই রাতে ঘুমন। শুকনো ডালপালা দিয়ে মাথার উপর একটা ছাউনি করা আছে বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য। সেই ছাউনির মধ্যে বসে থাকেন বিশু কাকা, ফুক ফুক করে বিড়ি টানেন আর কালো দাঁতগুলো বের করে হাসতে থাকেন। গ্রামের সবাই বলে বিশু কাকা ফেরার পর ওই গাছে আবার নতুন পাতা আসে। এখন গাছটা পুরোপুরি সজীব, সবুজ পাতায় ভরা। তবে অদ্ভুত জিনিস, ওই গাছে কোনো পাখি বসতো না। সেদিন আমরা সবাই পড়ন্ত বিকেলের আলোয় জটাইচণ্ডীর থানে বিশু কাকাকে ঘিরে বসেছি। বিশু কাকা আমাদের দেখেও অগ্রাহ্য করে মনের আনন্দে বিড়িতে সুখ টান দিচ্ছে। আমরা নানা রকম শব্দ করে কাকাকে উত্ত্যক্ত করার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিছুক্ষণ বাদে জ্বলন্ত বিড়ির শেষ অংশটা আমাদের দিকে ছুঁড়ে মারে। ধনাইয়ের পায়ের কাছে পড়ে সেটা। ধনাই দনমনো করে যেই ওটা তুলতে যাবে এমন সময় বিশু কাকা চিৎকার করে ওঠে, হতভাগার দল! বাপ মা স্কুলে পাঠায় পড়ালেখার জন্য, আর তোরা বিড়ি কুড়িয়ে খাচ্ছিস! দূর হয় এখান থেকে। আমরা সবাই ধনার দিকে কটমট করে তাকিয়ে আমতা আমতা করে বলি, আরে আরে কাকা, ও বুঝতে পারেনি, ভেবেছে তোমার হাত থেকে পড়ে গেছে তাই। থাক থাক, আর কথা ঘুরিয়ে কাজ নেই। তা আজ কি নান্দায়? আজ আর কোনো গল্প বলছি না, তোদের জ্বালায় শান্তিতে থাকবার জন্যই দেখছি। আমরা আর কিছু বলবার সাহস পেলাম না। শুকনো মুখে জটাইচণ্ডীর চারিপাশে অবিন্যস্তভাবে ঘুরছি। খানিকক্ষণ আমাদের দেখে বিশু কাকা বললেন, তোরা গল্প না শুনে যাবি না তো? আচ্ছা, আজ যা বলবো তারপর থেকে আর কিছু শুনতে চাইবি না, কিন্তু না না না, করো কিন্তু নয় কাকা, জমিয়ে গল্প শোনাও তো। গল্প কথাটা শুনে কাকা যেন কেমন মিয়ে গেলেন। আর একবার বললেন সেই সাবধান বাণী। আমরা জানি এটা ফাঁকা আওয়াজ। বিশু কাকা শুরুর দিকে প্রায়ই এগুলো বলে থাকেন। আমরা 5 জন এক জায়গায় হলাম। বিশু কাকা চোখ বুজে শুরু করলেন, সে অনেক বছর আগের কথা, বুঝলে কিনা? বিশু কাকা বিড়িতে একটা ছুচলো সুখ টান দিয়ে আমাদের দিকে আর চোখে তাকালো। পটলা আমাকে হালকা করে কোনোই মেরে গো বেচারা মুখে জিজ্ঞেস করলো, কবে কাকা? সিপাহী বিদ্রোহের সময়? হ্যাঁ? কাকা রক্তাক্ত মতো মুখ করে চেঁচিয়ে উঠল, ইতিহাসে আগের বার গাড্ডু মেরেছিলি না, আবার কাল নির্ণয় করতে এসেছেন? হত ফাঁকা! কাকার চোখ মুখ ততক্ষণে উজ্জ্বল হয়ে উঠেছে। হাত পোড়া বিড়িটা পিছনের দিকে ছুঁড়ে ফেলে পিঠের ওপর চাদরটা ভালো করে টেনে নিয়ে বসলো। ওই একটা চাদর যে শেষ কবে ধুয়েছিল তার ঠিকানা নেই। আমরা যতদিন দেখছি সর্বক্ষণ ওই চাদরে নিজেকে আচ্ছাদিত করে রাখে কাকা। আবার খানিক গলা খাঁকারি দিয়ে শুরু করলো, তখন বয়স কম, বুঝলি। একবার মেলায় এক সাধু আসেন, কি সব দেন, জল পড়া, তেল পড়া, সবাই নিয়ে যায়, আর খুব ভিড় ওকে ঘিরে। দিনের বেলা ওই মেলা প্রাঙ্গণে গিয়ে দেখি সাধু বসে বসে ভাত রাঁধছে। আমি বললাম, আমি তোমার শিষ্য হতে চাই। সাধু আমার চোখের দিকে তাকিয়ে গুরুগম্ভীর স্বরে বললেন, তুই যাকে খুঁজছিস সে আমি নই। কলিজায় জোর থাকে তো একবার তার দেখা তুই পাবি।
কিন্তু ভয় পেলে সাড়ে সর্বনাশ হবে। দাঁতে দাঁত চেপে লড়ে যা, গুরু ঠিক তোকে খুঁজে নেবে, তোর খোঁজার দরকার নেই। সেই সময় গুরুর খোঁজে বাড়ি থেকে পালিয়েছিলাম। এই শ্মশানে ঘুরে বেড়াই, কিন্তু কেউ মন মতো হয় না। অনেক সাধু সন্ন্যাসীদের সাথে ঘুরেছি, প্রায়শই দেখা গেছে তারা ভণ্ড আর নয় নিম্নমানের সাধক। আমার প্রয়োজন ছিল এমন একজনের যার থেকে আমি উচ্চমার্গের সাধনা শিখতে পারি। অনেক সময় এভাবেই চলতে থাকে, কাজের কাজ কিছু হয় না। এমন সময় খবর পেলাম সিপাহীগঞ্জের শ্মশানে 1 মাস যাবৎ এক সাধিকা উপস্থিত হয়েছেন। লোকমুখে শুনলাম তিনি সব সাধনায় সিদ্ধি লাভ করেছেন। মেলার সেই সাধুর কথা মনে পড়ল। ভাবলাম এতদিন পর নিজের মনের মতো কাউকে ভগবান জুটিয়ে দিয়েছেন। এই ভেবে পৌঁছলাম সেই শ্মশানে। দুপুরবেলা বেরিয়ে গেলেই ভালো করতাম সেই দিকে, কিন্তু সেটা না করে ওই এদিক ওদিক ঘুরে আমতলা পেরিয়ে যখন সিপাহীগঞ্জ গ্রামে পৌঁছলাম, বিকেল গড়িয়ে তখন সন্ধে নাব্য করছে। গ্রামটা অসম্ভব নিস্তব্ধ, ধারে কাছে কোনো জনমানব চোখে পড়ল না। আরেকটু এগিয়ে গেলাম, কাউকে দেখতে পেলে জিজ্ঞেস করব শ্মশানটা কোন দিকে। একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটা দোকান, এই জনা 3-4 লোক সেখানে বসে চা খাচ্ছে। অনেকটা হাঁটা পথ, বেশ ক্লান্তিও লাগছে। তা দোকানির কাছে 1 কাপ চায়ের জন্য বলে একটা ফাঁকা বেঞ্চিতে বসলাম। আমার পরনের পোশাক দেখে একজন জিজ্ঞাসা করলেন, আপনি জ্যোতিষ নাকি? মাথা ডানে বামে ঘুরিয়ে না বললাম। সামনের ব্যক্তি একটু নিরুৎসাহিতই হয়ে পড়লেন মনে হয়। ততদিনে একটু আধটু হাত দেখে ভূত ভবিষ্যৎ বোঝার ক্ষমতা অর্জন করেছিলাম, কিন্তু এখন সেই বিদ্যা প্রয়োগের সময় নয়। চা শেষ করে দোকানিকে পয়সা দিয়ে ওঠার সময় জিজ্ঞেস করলাম, আচ্ছা সিপাহীগঞ্জের শ্মশান কোন দিকে, মানে ভৈরবী মা কোন দিকে থাকেন? চায়ের দোকানের ভদ্রলোক অবাক চোখে তাকালেন আমার দিকে, তারপর বললেন, ভৈরবী মায়ের কাছে যাবেন? মাথা নাড়লাম আমি। সন্ধেবেলায় তার ধারে কাছে যাওয়া যায় না, ভয়ে কেউ ওদিকে মরা পোড়াতে যায় না। উত্তরে শ্মশানে ভিড় জমে, আর দক্ষিণ দিক পরিত্যক্ত। দিন না হওয়া অবধি সেই জায়গার একটা পাতাও নড়ে না। চারদিকে যেন একটা অদৃশ্য কারাগার। নিশ্ছিদ্র অন্ধকারে একা মরার উপর বসে সাধনা করেন। লোকে বলে তার একটা পোষা পিশাচ আছে, রাতে সেই মাকে পাহারা দেয়। তার আগে ওকে দেখতে যাবেন না। কথাগুলো বলে মাথায় হাত ঠেকালেন সেই ভদ্রলোক। হঠাৎ কানে এসে বাজল শঙ্খধ্বনি। সন্ধে হয়েছে, এবার রাতও নেমে আসবে ছপ করে। আমি বেশি দেরি করতে চাইলাম না। লোকটাকে বললাম, আমি সাধন মার্গের জন্য ভৈরবী মাকে খুঁজছি, দীক্ষা নেব, তাই এতটা পথ হেঁটে এসেছি, একটু যদি রাস্তাটা দেখিয়ে দেন। লোকটা গম্ভীর গলায় দিক নির্দেশ করে দিল, কিন্তু কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলল, সাবধান। শ্মশানে ঢুকে দক্ষিণ দিকে এগোতে গিয়ে একটা বড় ঝিল চোখে পড়ল। একটু এগোতেই একজন বয়স্ক লোক আমার পথ আগলে দাঁড়ায়। ভৈরবী মায়ের দর্শনের জন্য এসছি শুনে মুখটা কেমন শক্ত হয়ে গেল তার। লোকটা বললেন, রাত শেষ না হলে ওর সঙ্গে দেখা করার কথা ভাববেনও না। এখন চলে যান, কাল সকালে আসবেন। লোকটার ভাব কতিক আমার ঠিক ভালো ঠেকলো না। ওইখান থেকে সরে গেলাম, ঠিক করি কোনো পেছনের পথে ভৈরবী মায়ের কাছে পৌঁছবো। এই লোকটার চোখ এড়িয়ে যেতে হবে। সেই পথ অনেক খুঁজে এক আবর্জনাময় স্থানে দেখি চোখ বুজে মা বসে আছেন। পুঁতি গন্ধে চারিদিক ভরে গেছে। আমি সামনে এগিয়ে যাচ্ছি, এমন সময় একটা পোড়া কাঠ ছুঁড়ে মারলেন আমার দিকে। আমি আর ভয় এগোতে সাহস পেলাম না। একটু দূরে একটা অল্প উঁচু গাছে সেই রাতের মতো আশ্রয় নিলাম। এমনিতে রাতে শ্মশানে থাকবার অভ্যাস 1 বছরে হয়ে গেছে। ঠিক করলাম
আজ রাতে এখানে কাটিয়ে কাল সকালে ফিরে যাব। ওই সাধিকা মনে হয় রাজি হবেন না, আর দুর্গন্ধে ওনার কাছে পৌঁছনো অসম্ভব। কাল সকালে আরেকবার চেষ্টা করে দেখব, যদি দীক্ষা দিতে রাজি হন, আর না হলে যেমন চলছে এতদিন তেমনি চলবে। গুরু বিনা এ পথে জীবন বড় দুর্বিষহ, তাই এত কষ্ট সহ্য করেও গাছের একটা শক্তপোক্ত ডালে বেশ বসার মতো জায়গা করে বসে রইলাম। রাতে এই জায়গায় আবার ভাম আর শিয়ালের উপদ্রব খুব, আধপোড়া মরা খেতে আসে। এই শ্মশানটা আমার গ্রাম থেকে প্রায় মাইল 5 দূরে। এতটা পথ হেঁটে আসতে বেশ ক্লান্তি বোধ করছিলাম। শ্মশানের পাশের ঝিল থেকে ঠান্ডা বাতাস বইছে। গরমের সময় এমন বাতাস যেন অমৃতের পরশ। চোখ ভারী হয়ে এলো আমার। কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না, কিন্তু খিক খিক হাসির শব্দ শুনতে পেয়ে ঘুম ভাঙল। নিচের দিকে তাকিয়ে দেখি কেউ একজন ঠিক ওই গাছের নিচেই বসে আছেন। অন্ধকারের সামনে কয়েকটা আগুনের গোলা শূন্যে ভাসমান। চোখ সয়ে যেতেই বুঝলাম ওগুলো শিয়াল। দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু এদিকে এগোচ্ছে না। খসখস একটা শব্দ ক্রমশ বাড়ছে গাছের নিচে, যেন মনে হচ্ছে সেই ডাল বেয়ে কেউ ওপরে উঠে আসছে। ভয় লাগলো খানিকটা। সাপ নয় তো, এখানে সাপের কামড় খেলে কারোর সাহায্য পাবো না। পাত্তা দিলাম না সেই শব্দে। বুঝলাম সেই গাছের নিচে স্বয়ং ভৈরবী মা ধ্যানে বসেছেন। চোখ সয়ে যেতে বুঝলাম মায়ের হরিণের ছালের আসনের নিচে মরা রয়েছে। ঠিক তখনই শরীরের মধ্যে কেমন একটা হিমেল স্রোত বয়ে গেল। একটা বরফের হাত যেন আমার সারা অঙ্গে হাত বুলিয়ে দিয়ে গেল। গায়ের প্রতিটি রোমকূপ দাঁড়িয়ে আছে। এতদিন শ্মশানে থেকেছি, এরকম ভয়ের উদ্রেক হয়নি। আমি তখনও জানতে পারিনি আমার সাথে কি হতে চলেছে। অদ্ভুত সব শব্দ বাতাসে ভেসে আসছে, যেন অনেকের সম্মিলিত কান্নার রোল উঠেছে বাতাসে। প্রাণপণে তারা মুক্তির জন্য হাহাকার করছে। মাটি থেকে একটা ঘূর্ণি যেন আমার দিকে ধেয়ে আসছে। কয়েক মুহূর্তে সে ছেঁড়া কাগজের মতো আমার শরীরটাকে গাছ থেকে এক ঝটকায় নিচে ফেলে দিল। পড়লাম সেই ভৈরবী মায়ের সামনে। মায়ের চোখ তখনও বন্ধ। ওনার পায়ের নিচের মরাটাকে দেখে হৃৎপিণ্ড বোধহয় 2-3 বার ধুকপুক করতে ভুলে গেল। দোকানের সেই লোকটা, যিনি আমায় সন্ধেতে এখানে আসতে মানা করেছিলেন, তার বিস্ফারিত চোখ দুটো যেন আমায় বলে যাচ্ছে, পালাও পালাও, এখনো সময় আছে। আমার সমস্ত আত্মবিশ্বাস কিছুক্ষণের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সাপের মতো হিসিস শব্দ করে ভৈরবী চোখ খুলে আমার দিকে তাকিয়ে, কি ভয়ানক সেই দৃষ্টি! একটু পরে বুঝলাম কিছু একটা অস্বাভাবিকতা আছে সেই দৃষ্টিতে। সেই ভৈরবীর মুখে কিছু নেই, শুধুই চোখ। একটা দুটো নয়, সহস্র চোখ একসাথে আমার দিকে তাকিয়ে। আর কিছু না ভেবেই পালালাম সেখান থেকে। কিভাবে দৌড়ে এসেছি তা নিজেও জানি না। সামনে একটা রাস্তা দেখতে পেলাম, সেই রাস্তায় উঠে একটু দাঁড়িয়েছি। সাথে সাথে কাঁধের কাছে একটা ধারালো কিছুর স্পর্শ যেন অনুভব করলাম। চকিতে ঘাড় গোড়ালাম। চাপ চাপ আতঙ্ক যেন আমার পিঠের ওপর ভর করে বসেছে। শরীরটা অসম্ভব ভারী বোধ হলো। ধীরে ধীরে চোখের সামনে সব কিছুকে অন্ধকার করে দিল। দেখলাম একটা মিশ কালো হাত আমার ঘাড়ের ওপর এসে পড়েছে। হাতটার মালিককে দেখার জন্য মাথা ঘোরাতেই চোখের সামনে ভেসে উঠল একজন নারী মূর্তি। সে নগ্ন, আর সারা গায়ে অজস্র চোখ, জ্বলন্ত চোখ। আমার দিকে তাকিয়ে জিঘাংসা ভরা কণ্ঠে বলে ওঠেন, বারণ করেছিলাম, তাও শুনবে। রাতে এখানে কাউকে আসতে দিই, কিন্তু তুই গুরুর জন্য মত্ত হয়ে গেছিস। তোকে বলেছিল না যে গুরু এমনি এমনি পাবি না, দাঁতে দাঁত চিপে থাকতে হবে। ভয় যেখানে আছে সেখানে ভক্তির স্থান নেই। আর তুই পালিয়ে মাছ পেতে গেছিস।
এই অভিশাপ নিজেই নিজের শরীর খুঁজে নেবে। আমার থেকে তুই, তোর থেকে আরো কেউ। এই অভিশাপ যে বা যারা জানবে তাদের মধ্য থেকে বেছে নেবে তার পরের উত্তরসূরি। এর থেকে তোর মুক্তি নেই, পালাতে পারবি না তুই। তোর মুক্তি নেই, নেই তোর মুক্তি। দেখলাম তার ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে আসছে দুটো কালো সুর। হাঁ করা মুখের ভেতর একটা কালো বৃহৎ প্রজাপতি। প্রথমে বাদুর জাতীয় কিছু ভেবেছিলাম, কিন্তু ওই মুখের ভেতর থেকে যখন শত সহস্র কালো কীটেরা বেরিয়ে আসলো, তখন আমার ইন্দ্রিয় জ্ঞান লোপ পাচ্ছে। চোখ বন্ধ করার আগের মুহূর্তে দেখলাম সেই ভৈরবীর পিঠের ওপর দুটো কালো রঙের পাখা। বাতাসে ভেসে উড়ে গেলেন সিপাহীগঞ্জের আতঙ্ক। আবার যখন চোখ খুললাম তখন সদর হাসপাতালে। তারপর আমি আবার ফিরে আসি নিজের গ্রামে। গুরুর দেখা পাইনি, নদীর জল বয়ে চলা নুড়ি পাথরের মতোই ভেসে চলেছি। এই বলে থামলেন বিশু কাকা। হ্যাঁ, গল্প এবার শেষ। এবার তোরা দূর হ, দূর হ। ব্যাস, আর কিছু নেই? করুণ মুখে আমি জিজ্ঞাসা করলাম। ধনা গোল গোল চোখ করে বলে, খুব ভয়ের গল্প তাই না কাকা? এ তো পুরো আলিফ লায়লা। অন্যদিন হলে কাকা রেগে যেতেন, সেদিন রাগলেন না, বরং অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমাদের দিকে। সন্ধে নেমে এসেছে চারপাশে। একটা রাত চড়া পাখি চারিদিকের নিস্তব্ধতা কাটিয়ে ক্যা ক্যা করে ডেকে উঠল। আমার গাটা ভারী হয়ে এসেছিল, সেই শব্দে কেঁপে উঠলাম। সবাই দেখে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। আমি বলে উঠলাম, এই চল রে, বাবা বাড়ি ফিরে না দেখলে কপালে দুঃখ আছে, তাছাড়া বাড়িতেও চিন্তা করবে। বটগাছের পাশে শোয়ানো সাইকেলগুলো নিয়ে উঠতে যাব, বিশু কাকা হঠাৎ উঠে দাঁড়ালো। মুখে একটা বঙ্কিম হাসি, গায়ের চাদর ফেলে আমাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, দেখ, ভালো করে দেখ তো, ভয় লাগছে এবার। আমরা সবাই দেখি কাকার সারা শরীর জুড়ে অজস্র চোখ জল জলে দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। কাকা অট্ট হাসি দিয়ে বললেন, আজ আমার মুক্তি, কিন্তু অভিশাপ থেকে তোদের মুক্তি নেই, পালাতে পারবি না, মুক্তি নেই। পড়িমড়ি করে সাইকেল চালিয়ে পালিয়ে এসেছিলাম সেই সন্ধ্যাতে। সেই রাতে আর ঘুম আসেনি, বাড়িতে জানাতেও সাহস পায়নি কেউ। মাস কয়েক আর জটাইচণ্ডীর দিকে যায়নি, তবে লোকমুখে জানতে পেরেছিলাম সেই দিনের পর থেকে বিশু কাকাকে ওইখানে আর কেউ দেখতে পায়নি। সেই খবর শুনে একা একা একদিন সাইকেল নিয়ে গেলাম জটাইচণ্ডীর দিকে। বিশু কাকা যেখানে বসে থাকতো সেই জায়গাটা একেবারে খালি। বুকটা কেমন টনটন করে উঠল, গাছের পাতাগুলো কেমন যেন শুকিয়ে গেছে। বটের গুড়ির দিকে একটু এগোতেই পায়ের নিচে দেখি কি একটা যেন চাপা পড়ে আছে। তাড়াতাড়ি পা সরিয়ে সেদিকে নজর দিতে গিয়ে দেখি একটা প্রজাপতি, আকারে অন্য প্রজাপতির থেকে বেশ বড়, মিশমিশে কালো রঙের দুটো পাখা। হাতে তুলে নিতেই কয়েকবার ছটফট করে একেবারে নিস্তেজ হয়ে গেল। সেই দিনের গল্পের কথা মনে করে ভয় যে একেবারে পাইনি তা অস্বীকার করতে পারি না। প্রজাপতিটা ফেলে দিয়ে আসছিলাম, কিন্তু কি মনে হলো আমি সেই বটগাছের মাটি খুঁড়ে চাপা দিয়ে চলে আসি।
তারপর কালের নিয়মে ধীরে ধীরে সব ভুলে যাই। কিন্তু আমাদের অতীত আমাদের ছেড়ে দেয় না। অভিশাপ ফিরে ফিরে আসে। মাসখানেক আগে আমারই বাগানে একটা গাছ শুকিয়ে যাচ্ছে দেখে আমি সেটার গোড়া থেকে তুলে আনতে গিয়ে দেখি নিচে একটা কাচের বয়ামে ভরা একটা প্রজাপতি, সেই রকম কালো আর পাখনাগুলো আকারে বেশ বড়। অতীতের একটা বন্ধ দরজা যেন কেউ খুলে দিল এতদিন বাদে। এক লহমায় জটাই চণ্ডীর বিশু কাকার কথা মনে পড়ে গেল। মাটির অত নিচে কে সেই প্রজাপতিটাকে চাপা দিয়েছে জানি না, কারণ আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ ঢোকে না। বয়ামের ঢাকনা খুলতেই খুব অদ্ভুতভাবে প্রজাপতিটা পাখা মেলে উড়ে আমার মাথার চারদিকে উঠতে লাগলো। তারপর থপ করে মাটিতে পড়ে নিস্তেজ হয়ে গেল। আবার সেই প্রজাপতিকে মাটি চাপা দিয়ে ঘরে ফিরে এলাম। সারা শরীরে তখনই একটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু ব্যাপারটা বুঝিনি তখনও। সারা শরীরে একটা জ্বলুনি অনুভব করলাম। ঘরে এসে জামা খুলে দেখি সারা শরীরে ফুটে উঠেছে হাজার হাজার চোখ। কে জানে, বললে হয়তো 12,000ই হবে। মলয়বাবু থামলেন। আমি অনেকক্ষণ গাঁজাখুরি গল্প শুনে প্রায় পাগল হওয়ার জোগাড়, কিন্তু সেটা বুঝতে না দিয়েই বললাম, দেখুন মলয়বাবু, আমি পেশায় একজন ডাক্তার। যদিও মনের ডাক্তার নই, তবুও আপনার কথা শুনে আমার যা মনে হচ্ছে ছোটবেলার কোনো ভয়ের প্রভাব আপনার অবচেতন মনে রয়ে গেছে, আর তা থেকেই আপনার মনে হচ্ছে আপনার শরীরে প্রজাপতির চোখ ফুটে উঠেছে। আসলে ভালো করে ডাক্তার দেখালে হয়তো দেখবেন আপনি কোনো ইনফেকশন বা অ্যালার্জির সমস্যায় ভুগছেন। সত্যি বলতে এই ভয়টা একটা মানসিক রোগ। আপনার যে সমস্যা হচ্ছে ডাক্তারি ভাষায় তার নাম লেপিডোপ্টেরিওফোবিয়া, অর্থাৎ মথ বা প্রজাপতির ভয়। ওষুধ খান আর নিয়মিত কাউন্সেলিং করলে সব সেরে যাবে, চিন্তা করবেন না। আর একজন স্কিন স্পেশালিস্টকেও দেখানো প্রয়োজন। আপনার সারা গায়ে লাল লাল ছোপ সম্ভবত কোনো অ্যালার্জি বা অন্য কোনো রোগ। প্রজাপতির চোখ কি মানুষের শরীরে ফুটে ওঠা সম্ভব? মলয়বাবুর আমার কথাগুলো সম্ভবত পছন্দ হলো না। আসলে এ ধরনের রোগীদের এটা সমস্যা, তারা মানতে চায় না তাদের সমস্যার কথা। সারা রাস্তা আর একটা কথাও বললেন না। আমি চুপচাপ বসে থেকে থেকে অবশেষে নৈশ ভোজন সেরে নিজের বার্থে শুয়ে পড়লাম। একটা বিষয়ে বড় অস্বস্তি বোধ করছি। লোকটা একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি যেন একটা ছিল সেই চোখের ভাষায়, যেন কিছুটা উপহাস, কিছুটা করুণা। এইসব ভাবতে ভাবতে ঘুম এসে গেল। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। মায়াবী কমলা আলোয় ট্রেনের কূপটা ভরে উঠেছে। ঘুম চোখে জানলার দিকে তাকিয়ে দেখলাম ট্রেন থেমেছে একটা স্টেশন। হাত ঘড়ি বলছে রাত 2টো। পাশের সিটে মলয়বাবুর দিকে তাকিয়ে দেখি লোকটা এখনো সেই একইভাবে আমার দিকে তাকিয়ে বসে আছে। মাথাটা হঠাৎ গরম হয়ে গেল। তাড়াতাড়ি উঠে বসতে যাব, উনি হিসে হিসে কণ্ঠে বলে উঠলেন, আজ আমার মুক্তি, কিন্তু এই অভিশাপ থেকে আপনার মুক্তি নেই। পালাতে পারবেন না। মুক্তি নেই, মুক্তি নেই। কথাটা বলেই নিজের লাগেজ নিয়ে উঠে গেলেন দরজার দিকে। বুঝলাম উনি এই স্টেশনে নামবেন, তাই ঘুমাননি, আর আমায় ভয় দেখানোর সুযোগটাও হাতছাড়া করেন। বিরক্তির সঙ্গে দরজার দিকে তাকিয়ে রয়েছি। মলয়বাবু এসি কূপের দরজা খুলে বেরিয়ে যাচ্ছেন। এমন সময় পেছনের দিকে তাকিয়ে চাপা গলায় বললেন, স্যার, আমাকে আপনি বিশ্বাস করতে পারলেন না, তবে সে দায় আমার নয়। সে নিজের অস্তিত্বকে প্রমাণ করতে
আপনাকে বিশ্বাস করিয়েই ছাড়বে। সেই রাতে আর ঘুম এলো না। পরদিন ট্রেন গন্তব্যে পৌঁছালো নির্দিষ্ট সময়। রাতে ঘুম না আসার ফলে শরীরটা ম্যাজম্যাজ করছিল, মাথা ধরেছে, সাথে গা বমি বমিও করছে। বুঝতে পারলাম কালকের রাতের মানসিক ধকলটা শরীর নিতে পারে। স্টেশন থেকে বাড়ি পৌঁছাতে আরো ঘন্টাখানেক লেগে যায় গাড়িতে। বাড়ি ফিরে ইজি চেয়ারে শরীরটা এলিয়ে দিলাম। খানিকক্ষণ বিশ্রামের পর শরীরটা একটু ভালো লাগলো। মাথা ব্যথাটা এখনো পুরোপুরি কমেনি। বুঝলাম একটা সিগারেটের প্রয়োজন। ঘড়ির ছোট কাঁটাটা একটার ঘরে ঢুকছে। সিগারেট ধরিয়ে বাগানের দিকে এগোলাম। বাগানে বনসাই গাছটার নিচে কিছু একটা পায়ের নিচে চাপা পড়ল। পায়ের নিচে পড়ে আছে একটা কালো বড় প্রজাপতি। মনে মনে আফসোস হলো, যা ভুল করে চাপা পড়ে মারা গেল প্রজাপতিটা। অবচেতন মনে একটা আশঙ্কার মেঘ দেখা দিলেও বিজ্ঞান মনস্ক মন সেই আশঙ্কাকে ঘনীভূত হতে দিল না। একটা খচখচানি মনের মধ্যে থেকেই গেল। চাকরকে ডেকে বললাম, রামদিন, इसको साफ कर देना। বলে ঘরে ফিরলাম। মনের অস্বস্তি ততক্ষণে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। অসহ্য জ্বালা শুরু হয়েছে। রন্ধ্রে রন্ধ্রে যেন আগুন বয়ে যাচ্ছে। এক ঝটকায় জামা খুলে দিয়ে দেখলাম সারা শরীরে ফুটে উঠেছে অজস্র চোখ। কে জানে, গুনলে হয়তো তারা সংখ্যায় 12,000-এ দাঁড়াবে। মাথার ভেতর থেকে ভেসে আসছে এক পরিচিত কণ্ঠস্বর। এই চোখ বড় অভিশপ্ত। অভিশাপ থেকে মুক্তি নেই, পালাতে পারবেন না, মুক্তি নেই। তারপর থেকে আমিও সেই অভিশাপকে বয়ে নিয়ে চলেছি। আজকাল একাই থাকি, বড় কষ্ট হয়। মুক্তির জন্য কাউকে খুঁজে পাই না। অথচ এই অভিশাপ যতক্ষণ অন্যকে অজগরের মতো জাপটে ধরবে না, ততক্ষণ আগের জনের মুক্তি নেই। এ ছড়িয়ে যাবে, খুঁজে নেবে তার উত্তরসূরিকে। তাই ঠিক করলাম চিঠি লিখব, আর সেই চিঠি ছড়িয়ে দেব অনেকের মাঝে। যারা পড়বে, অবিশ্বাস করবে, ব্যঙ্গ করে উপহাসের সঙ্গে সবটাকে উড়িয়ে দেবে, তাদের মধ্যে থেকেই আমি খুঁজে পাবো আমার মুক্তির দূতকে। এই যে আপনি, হ্যাঁ আপনাকেই বলছি। পিঠের দিকে একটু জ্বলুনি হচ্ছে না? বাথরুমে যান, সযত্নে পোশাকটা খুলুন, দেখবেন 12,000 চোখ আয়না থেকে আপনাকেই দেখছে। চোখ বড় অভিশপ্ত। মুক্তি নেই, মুক্তি নেই, পালাতে পারবেন না। মুক্তি নেই, মুক্তি নেই। আপনাদের উপর এই অভিশাপ এনে ফেলায় আমরা অত্যন্ত দুঃখিত। অপরদিকে চশমা বিক্রেতারা এবং চোখের ডাক্তাররা স্পন্সরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ইমেল আইডিতে shayok@mhstation.com। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, নিহারেন্দু, পূজা, সায়ন এবং আলোকলতা। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। মিডনাইট হরর স্টেশন এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে। শুনছিলেন অনিন্দিতা নাথের কাহিনী প্রজাপতির চোখ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।